আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে বর্ণিত সমস্ত ঘটনাই কাল্পনিক। আশা রাখব আমাদের শ্রোতা বন্ধুরা গল্প শোনার আনন্দে খোলা মনে গল্পটিকে গ্রহণ করবেন। ইকবাল সাহেব, আপনার জন্য ফোন এসছে সাতক্ষীরা থেকে। ঢাকায় আজ সকাল থেকেই অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। প্রবল ধারায় ভিজে চলেছে গোটা শহর। অন্ধকার আকাশের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর গুরু গুরু ডাক পরিবেশকে করে তুলেছে গুরুগম্ভীর। ঢাকা ইউনিভার্সিটির হিস্ট্রি প্রফেসর জাফর ইকবাল বৃষ্টি মাথায় নিয়েই ইউনিভার্সিটির টিচার রুমে ঢুকতেই কেরানি ছোকরাটা এসে ফোনের খবরটা দিল। মনে মনে একটু বিরক্তই হলো ইকবাল। একে তো এই প্রচণ্ড বৃষ্টিতে কাক ভেজা অবস্থা, তার প্যান্ট শার্ট থেকে শুরু করে পকেটে থাকা রুমাল পর্যন্ত ভিজে গিয়েছে। একবার নজর গেল হাত ঘড়িটার ওপর, ওটিতেও কি বৃষ্টির জল ঢুকলো? স্যার, আপনার ফোন। ছোকরার দেখি তর্স হয় না। দাঁড়াও 1 মিনিট, আমি রেডি হয়ে আসছি। ব্যাগ ছাতাগুলো ডেস্কে রাখতে রাখতে এবার ইকবাল সাহেবের মাথায় ঘুরতে লাগলো একটা অন্য কথা। সাতক্ষীরা থেকে কেন ফোন এসেছে? রুমানার পরিবারের কি কিছু হলো? ওর বাবার তো শরীর খারাপ ছিল, তাহলে কি? লম্বা করিডোর পেরিয়ে প্রিন্সিপাল অফিসে যেতে যেতে এই ধরনের আরও একগুচ্ছ প্রশ্ন ভিড় জমালো তার মনে। সাতক্ষীরার শ্যামনগরের জমিদার বংশের মেয়ে রুমানার সাথে তার নিকাহ ঠিক হয়েছে গত মাসে। এই তো আর 1 মাস পরেই তাদের বিয়ে। এর মাঝে আবার কি গন্ডগোল হলো? প্রিন্সিপালের অফিসে প্রবেশ করে এবার ল্যান্ড ফোনের রিসিভারটা কানে তুলে নিল সে। হ্যালো বাবা ইকবাল, কেমন আছো তুমি? আমরা ভালো আছি আব্বাজান, আপনাদের কি খবর? প্রশ্নটা করার সাথে সাথে আকাশ বাতাস কাঁপিয়ে এক গুরুগম্ভীর গর্জন উঠল। সেই শব্দ যেন নাড়িয়ে দিল বিল্ডিংয়ের প্রতিটি ইটকে। বাবা, রুমানা যে আর নেই, সকালে পুকুরে ডুবেও মারা গেছে। তুমি পারলে একবার এখানে এসো। টেলিফোনের লাইনটা কড়কড় করছিল। বৃষ্টির জল পড়লে এমনটা হয়। শেষের কথাগুলো শুনে ইকবাল সাহেবের মাথার ভেতরটাও যেন হুবহু সেই রকমই কর্কশ শব্দে ভরে উঠেছে। রুমানা আর নেই। পরীর মতো সুন্দরী তার স্বপ্নের সেই নায়িকা রুমানা আর নেই। কি করে সম্ভব? মাথা ঘুরে পড়েই যাচ্ছিল সে। এমতো অবস্থায় প্রিন্সিপাল সাহেব পেছন থেকে এসে ধরলেন। নিজেকে কোনো মতে সামলে নিল ইকবাল, আর এক মুহূর্তও দেরি না করে অফিস থেকে ছুটি নিয়ে বাড়ির পথে রওনা হলো সে। যত তাড়াতাড়ি সম্ভব গোছগাছ করে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে তাকে। ঘণ্টাখানেকের মধ্যে যখন সে তৈরি হয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালো, ঝড় বৃষ্টি তখন এক ভয়াবহ দুর্যোগের আকার নিয়েছে। ফলত এই দুর্যোগের মধ্যে বাস প্রায় নেই বললেই চলে। তার উপর পাবনার ওই দিককার রুটে বাসের সংখ্যা আরও কম থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সাতক্ষীরায় যাওয়ার বাস পেল সে। তবে সেটা একটু দেরিতে ছাড়বে। বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে করতে নানান প্রশ্ন খেলা করতে লাগলো তার মনে। বৃষ্টির তোড় যেন আরও বেড়েছে। রুমানাকে গত মাসে মায়ের সাথে দেখতে গিয়েছিল সে। এই সম্বন্ধটা এনেছিল ইকবালের এক ফুফা। সাতক্ষীরার জমিদার বংশের মেয়ে রুমানা। দেখতে যেমন সুন্দরী তেমনই তার গলার স্বর। রুমানার কথা বলা, চাল চলন ইত্যাদি দেখে সে যেন একরকম পাগলই হয়ে গিয়েছিল। এই যেন রূপকথার কোনো পরী জান্নাত থেকে সোজা নেমে এসেছে তার কাছে। তার শরীর থেকে আসছিল মনোমুগ্ধ করা আতরের সুগন্ধ, যা আজও ইকবালকে মাতিয়ে রাখে। কিন্তু রুমানারে কি হলো? জলে ডুবে মারা গিয়েছে সে? ইকবালের যেন এক বিন্দুও বিশ্বাস হচ্ছিল না।
এক মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এসবই ভাবছিল। এমন সময় কন্ডাক্টরের ডাকে সম্বিত ফিরল তার। জিনিসপত্র নিয়ে সাতক্ষীরার বাসে চেপে বসল সে। শ্যামনগরের জমিদার বাড়িতে ইকবাল যখন পৌঁছালো, রাত তখন প্রায় 10টা। বাইরের বৃষ্টি অনেকটাই ধরে এসেছে। এক অদ্ভুত নিস্তব্ধতায় যেন পুরো জমিদার বাড়িটা একেবারে থমথম করছে। বাড়ির প্রতিটি ইটও যেন শোকে পাথর হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মেয়ের এইরূপ মৃত্যুতে এহেন পরিবেশ হওয়াটাই যে স্বাভাবিক। হালিম সাহেবের সাথে দেখা করে ইকবাল সালাম জানালে প্রত্যুত্তরে তিনি ক্লান্ত গলায় বললেন, বাবা জীবন, তোমাকে আর কি বলবো, কি থেকে যে কি ঘটে গেল। সকালবেলা মেয়েটা হঠাৎ পিছনের পুকুরে পড়ে ইকবাল দেখল ভদ্রলোক একেবারে ভেঙে পড়েছে। তাকে সামলে নিয়ে ও বলল, আব্বাজান, একটা কথা জানার খুব ইচ্ছে ছিল। আচ্ছা, রুমানা তো সাঁতার জানতো, তাহলে এমনটা হলো কিভাবে? ওর লাশের কি তদন্ত হয়েছে? পুলিশ কি বলছে? তদন্তের কি আছে? ডুবে মারা গেছে, এতে তদন্ত করে কি হবে? পাপ যত তাড়াতাড়ি সম্ভব দূর হয় সেটাই মঙ্গল। দফন কখন হয়ে গেছে আর দেখার মতো কিচ্ছু নেই। আচমকা হালিম সাহেবের এই রূপ দেখে চমকে গেল ইকবাল। ওর মনে হলো ভদ্রলোক যেন কিছু লুকানোর চেষ্টা করছে। এক অদ্ভুত ভয় চোখে মুখে ফুটে উঠেছে তার। এই ভয় যেন তার মেয়ের মৃত্যুর শোকের চেয়ে আরো অনেক বেশি গভীর। বিষয়টাকে কোনো মতে লুকিয়ে হালিম সাহেব আবার বললেন, বাবা, তোমার সাথে তো রুমার নিকাহ ঠিক হয়েছিল, তাই তোমাকে আসতে বলেছিলাম। সবই তো দেখেই গেলে। কাল সকালে নামাজ আদা হলে তুমি ঢাকা ফিরে নতুন জীবন শুরু করো। আল্লাহ তোমাকে অনেক আশীর্বাদ করুক। না, সবকিছুই যেন বড়ই অদ্ভুত ঠেকছিল ইকবালের। হালিম সাহেব কোন পাপের কথা বলছিলেন? তাছাড়া ময়না তদন্ত হলো না কেন? আর এত তাড়াতাড়ি দাফনও হয়ে গেল? মনে মনে সে যেন কিছু আঁচ করতে পারছে। কিছু তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই জমিদার বাড়িতে। মনে হচ্ছে এই বাড়ির প্রতিটি অন্ধকারময় কোণ যেন রহস্যের আঁতুর ঘর। রাতের খাবার খেয়ে বিশ্রাম করতে করতে এইসবই মাথায় ঘুরছিল ওর। এই বিশাল বাড়িটায় যেন বিরাজ করছে কবরস্থানের নিস্তব্ধতা। একটা ব্যাপার ইকবাল খেয়াল করেছে, পুরো বাড়িতে সমস্ত জায়গা জুড়ে ধূপকাঠি জ্বালিয়ে রাখা, এবং তার উগ্র গন্ধে যেন দম বন্ধ হয়ে আসার জোগাড়। বৃষ্টি ধরে এসেছে অনেকক্ষণ আগেই। জমিদার বাড়ির কাজের লোক ইকবালকে রাতে বাইরে বেরোতে মানা করে গিয়েছে। কিন্তু সৃষ্টির আদিকাল থেকে মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য বর্তমান। যে কাজ করতে তাকে বারণ করা হয়, সেই কাজটাই যেন বেশি করে করার বাসনা জাগে মনে। এক্ষেত্রেও ব্যতিক্রম ঘটল না। ইকবালের মনটাও বাইরে বের হবার জন্য ছটফট করছিল। বাইরের বৃষ্টি ভেজা ঠান্ডা রাত যেন তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগল। ফলত রাত গভীর হতেই সবার অজান্তে সে ছাদে উঠে বাড়ির পিছনের একটি ভাঙা সিঁড়ি দিয়ে অত্যন্ত সাবধানে নেমে এলো। এই বাড়ির পিছনেই একটা পুকুর আছে। বৃষ্টি ভেজা মাটি মাড়িয়ে পুকুরটার দিকে এগিয়ে গেল সে। নিঝুম রাতে এই পুকুর পাড়ের প্রকৃতি যেন তার সমস্ত রহস্যের ঝাঁপি খুলে দিতে চাইছে ইকবালের কাছে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। অনেকক্ষণ থেকেই একটা অস্বস্তি পেয়ে বসেছিল ওকে। এবার সেটা একটু একটু করে বোধগম্য হচ্ছে। আশেপাশের পরিবেশটা ভয়ঙ্কর রকম নিস্তব্ধ। কুকুর বিড়ালের ডাক তো দূর, নিদেন পক্ষে একটা ঝিঁঝির ডাকও কানে আসছে না। শহরের ছেলে ইকবাল,
গ্রামের রাত নাকি বড়ই মুখর হয়। কুকুর, শিয়াল, ঝিঝি পোকার ডাকে পুরো পরিবেশ যেন মেতে থাকে। কিন্তু এখানে আশ্চর্য রকমভাবে পুরো গ্রাম যেন অজানা কোনো এক আতঙ্কে তটস্থ হয়ে আছে। হাতের টর্চটা এবার জ্বালল ইকবাল। হাতটা ক্ষীণ লম্বা করে আলো ফেলতেই ওর সামনের সেই পুকুরের কালচে আঁধারের বুকে যেন এক ফালি আলো ঝলমল করে উঠল। তৎক্ষণাৎ ইকবালের মনে পড়ে গেল, এখানে পড়েই তো। হঠাৎ তার নাকে এলো তীব্র আতরের মন মাতানো গন্ধ। এই গন্ধ তো তার খুবই চেনা। ঠিক কোথা থেকে আসছে ওটা? গন্ধের টানে মন্ত্রমুগ্ধের মতো ইকবাল পুকুরের দক্ষিণ দিকে এগিয়ে চলল। এই মন মাতানো গন্ধ তাকে বারে বারে যেন রুমানার কথা মনে করিয়ে দিচ্ছিল। তার মনে পড়ে প্রথমবার যখন সে রুমানাকে দেখে, এই গন্ধতেই তো সে পাগল হয়ে গিয়েছিল। বিভোর হয়ে হাঁটতে হাঁটতে পুকুরের অনেকটা দক্ষিণ দিকে আসতেই একটা শব্দ ওর কান ছুঁয়ে বেরিয়ে গেল। একটা চাপা ঘড়ঘড়ে আওয়াজ। কেউ যেন ওর আশেপাশে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চকিতে শব্দ লক্ষ্য করে টর্চের আলোটা ফেলতেই অবাক হয়ে গেল ইকবাল। কই, আশেপাশে তো কেউ নেই। তাহলে সে কার শব্দ শুনছে? এই কথাই যখন ভাবছে তখনই রাতের নিস্তব্ধতাকে ভেদ করে আচমকা আরও একটা শব্দ কানে আসে। সেই সাথে একরাশ ভয় যেন হুড়মুড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ইকবালের ওপর। পুকুর পাড়ের ভেজা মাটির ওপর একটি ভারী পায়ের শব্দ তারই দিকে ক্রমাগত এগিয়ে আসছে। অত বড় আর ভয়ঙ্কর পায়ের শব্দ কার হতে পারে? কে আসছে এদিকে? এতক্ষণ তার মনের মধ্যে যে কৌতূহলটা দানা বেঁধেছিল, এবার সেটা ভয়ে পরিণত হয়েছে, চরম ভয়। পাগলের মতো টর্চের আলো ফেলতে ফেলতে চিৎকার করে ওঠে সে। কে ওখানে? কিন্তু না, ত্রিসীমানায় কাউকে দেখা যাচ্ছে না। সেই পায়ের শব্দ বা আতরের গন্ধ ইতিমধ্যেই কোথায় যেন বাতাসে মিলিয়ে গিয়েছে। ভালো করে আশপাশটা দেখেই হঠাৎ সে পুকুরের দিকে আলোটা ফেলে। তৎক্ষণাৎ দেখে সাদা আলখাল্লা পরা একটি মেয়ে ওর দিকে পিছন করে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে ফেলা টর্চের আলোটি তার সাদা পোশাকের উপরে পড়ে প্রতিফলিত হচ্ছে। মেয়েটি এবার কিছুটা ঘুরল। ইকবালের মনে হলো মেয়েটি গর্ভবতী, হয়তো খুব শীঘ্রই প্রসব করবে। তাহলে এই অবস্থায় এত রাতে মেয়েটি একা একা পুকুরে নামছে কেন? বিষয়টা ইকবালের কাছে যেন ঠিক মনে হলো না। সে ছুটে গেল সেই দিকে। দৌড়াতে দৌড়াতে টর্চের আলোটা যথাসম্ভব ঘুরিয়ে মেয়েটির মুখে ফেলল। তৎক্ষণাৎ ইকবালের সমগ্র শরীর যেন থমকে গেল। এক ভয়াল শীতল স্রোত তার শিঁড় দাঁড়া দিয়ে বয়ে গেল নিচের দিকে। মেয়েটি আর কেউ নয়, রুমানা। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। গল্প শুরুর আগে প্রথমেই একটি অনুরোধ, আমাদের গল্পগুলি কেমন লাগছে, ভালো কিংবা মন্দ যেমনটাই লাগুক না কেন,
কমেন্ট বক্সে জানিয়ে যেতে দয়া করে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে পরবর্তী কাজের অনুপ্রেরণা সম। সুতরাং গল্প শুনে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজ আপনাদেরকে শোনাচ্ছি সন্দীপ পালের কাহিনী অবলম্বনে ইফরিত জিন। শিলিগুড়িবাসী লেখক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করবার পর একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে 2012 সাল অবধি চাকরি করেন। এরপরে অবশ্য তিনি সেসব ছেড়ে নিজ ব্যবসায় মনোনিবেশ করেন। 2021 সালেই তিনি মূলত লেখালেখি শুরু করেন। তবে এই অল্প সময়ের মধ্যেই তার লেখা বহু পাঠকের মন জয় করে নিয়েছে। বিশেষত তিনি ভূত ভুতুম এবং ভূতান্বেষীর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখালেখি করতে পছন্দ করেন। ইতিমধ্যে তার বেশ কিছু গল্প অডিও স্টোরিতে রূপান্তরিত হয়েছে। ইতিপূর্বে তার একটি গল্প গুদ্রবঙ্গার তাণ্ডব গল্পকথা থেকে প্রচারিত হয়েছে। গল্পটি শুনতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করতে পারেন। আজ আপনারা শুনবেন লেখকেরই আর এক অমোঘ সৃষ্টি, এক ভয়াবহ শয়তানের গল্প, ইফরিত জিন। আজকের গল্পে ইকবাল এবং নাদিম সাহেবের চরিত্রে শুভদীপ, হালিম সাহেবের ভূমিকায় বিপ্রতীপ, রুমানার চরিত্রে রাকা, আদিল সাহেবের ভূমিকায় দেবাঞ্জন, কেরানি ছোকরা এবং কাশিমের চরিত্রে অতনু, ইকবালের মা এবং জিনার চরিত্রে শাম্মা, কামাল মুরাদ বৃদ্ধ কাজী এবং গল্প পাঠে আমি অয়ন। শুরু হচ্ছে আজকের গল্প সন্দীপ পালের কাহিনী ইফরিত জিন। আকাশ ভেঙে মুষলধারায় ফের বৃষ্টি নামল। পুকুরের কালচে জলে বৃষ্টির বড় বড় ফোঁট পড়তে লাগল। কাঁপা কাঁপা হাতে ইকবাল টর্চের আলো মেয়েটির মুখের ওপর ফেলে রেখেছে। তার সমগ্র শরীর কাঁপছে, কিন্তু পা দুটো নিথর, যেন চেপে বসে গিয়েছে নরম মাটির বুকে। রুমানা এখানে এলো কিভাবে? তার তো এভাবে এখানে থাকার কোনো সম্ভাবনাই নেই। ইকবাল যতটুকু শুনেছে তাতে রুমানার তো ওই মাটির নিচে কবরের মধ্যে থাকার কথা। তাহলে এমন সময় কাছে পিঠেই কোথাও একটা বাজ পড়ল। ভেঙে খান খান হয়ে গেল পুকুর পাড়ের সেই রহস্যময় নীরবতা। ইকবাল রুমানার সেই দৃষ্টিতে যেন সম্মোহিত হয়েছে। মনে হচ্ছে রুমানা যেন কিছু তাকে বলতে চায়। তবে সে দৃষ্টি এত ভয়ঙ্কর কেন? সে চোখের দিকে দেখলে বুকের রক্ত হিম হয়ে আসে। সে চোখে প্রচণ্ড ঘৃণা আর রাগ একই সাথে খেলা করছে। ওই এক আকাশ ভাঙা বৃষ্টি মাথায় নিয়ে ইকবাল ঠায় দাঁড়িয়ে আছে। না, এ কি দেখছে? সে নিজের চোখকে তো বিশ্বাস করতে কোনো মতেই পারছে না। এ যে অসম্ভব। ইকবালের মনের অবস্থা সাদা পোশাক পরা রুমানা যেন টের পেল। ওর সুন্দর কোমল রূপ এবার ধীরে ধীরে রূপান্তরিত হতে লাগলো। মুখের চামড়া গেল কুঁচকে। সেই বিশ্রী ভয়ঙ্কর মুখের দুপাশ থেকে বেরিয়ে এলো হিংস্র ঝকঝকে দুটি দাঁত। রুমানার কোমল হাতের নখগুলি এবার ধীরে ধীরে বড় হচ্ছে। সমগ্র মুখটা ভয়ঙ্কর এক পৈশাচিকতায় পরিপূর্ণ। এসব দেখে ইকবালের হৃদযন্ত্র যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়ে আবার দ্বিগুণ গতিতে ধুকপুক করতে লাগলো। এসব কি ঘটছে তার সাথে? ইকবাল আদেও কি ঠিক দেখছে? বৃষ্টি ভেজা রাতে টর্চের আলো আধারিতে যেন সবকিছু গুলিয়ে যেতে লাগলো ইকবালের। এমন সময় সে পেছন থেকে শুনতে পেল, ওই ওদিকে কি করছেন বাবু? যাবেন না, দয়া করে পুকুরের পাড়ে যাবেন না বাবু। চমকে পিছনে ঘুরে দেখল ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছে কাশিম, হালিম সাহেবের দারোয়ান। কাশিম, কাশিম, ওই দেখো রুমানা দাঁড়িয়ে রয়েছে সামনে।
এই কথাগুলো বলে ইকবাল আবারও সামনের দিকে ফিরতেই দ্বিতীয়বারের জন্য চমকে উঠল। সে কি, সামনে তো কেউ নেই। কোথায় সেই গর্ভবতী রুমানা? ত্রিসীমানায় কোনো জনমানুষই তো দেখা যাচ্ছে না। পুরো জায়গাটা আবার আগের মতোই খাঁ খাঁ করছে। টর্চের আলোতে পুকুরের জলে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়া ছাড়া আর কোথাও কিছুই নেই। কোথায় রুমানা দিদিমণি বাবু? আর দিদিমণিকে তো আজ আমরা পুড়িয়ে... কথাটা সম্পূর্ণ হলো না কাশিমের, তার আগেই ইকবাল আঁতকে উঠল। পুড়িয়ে দিয়েছ রুমানাকে? সে কি? কিন্তু আমাকে যে বলল... আমি কিছু জানি না বাবু, আমি কিছু জানি না। আপনি যা জানার বড় বাবুর কাছ থেকে জেনে নিয়েন। এখন আপনি দয়া করে চলেন। রাতে যখন পাহারা দিতে যাচ্ছিলাম তখন আপনাকে দেখে এদিকে আসলাম। বাবু জানতে পারলে খুব রাগ করবে। আপনি দয়া করে চলুন। কাশিমের নাছোড়বান্দা ভাব দেখেই হোক বা ওই ভয়ঙ্কর বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া হওয়ার ভয়েই হোক, এতটুকু দেরি না করে ইকবাল জমিদার বাড়িতে ফিরে এলো। বিছানায় শুয়ে সারা রাত আর দুই চোখের পাতা এক করতে পারল না সে। তার চোখে খালি ভেসে উঠছে রুমানার সেই বিভৎস রূপ। কিন্তু সে কি আদেও রুমানা? তাই যদি না হয় তাহলে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি কে? আর হঠাৎ করে ওভাবে অদৃশ্য হয়ে গেল কি করে? এদিকে কাশিম যে বলল রুমানার মৃত দেহটিকে নাকি পোড়ানো হয়েছে, সত্যিই কি কিছু অদ্ভুত ঘটেছে এই জমিদার বাড়িতে, যা বাড়ির সকলে ইকবালের কাছে গোপন করে চলেছে? এরকম আরও নানা ধরনের প্রশ্ন ওর মনের সন্দেহের বন্দরে এসে ভিড়তে লাগল। বাইরে একটানা ঝমঝম করে বৃষ্টি পড়ে চলেছে তখনও। ভিজে সপসপে প্রকৃতি এবং রহস্যের জটে নিজেকে জড়িয়ে ফেলা ইকবাল জানলা দিয়ে একে অপরকে দেখতে লাগল। সকালের দিকে বোধহয় একটু চোখ লেগে গিয়েছিল। আজানের শব্দে ধর্মর করে উঠে বসল সে। আজ শুক্রবার, জুমনার নামাজ চলছে। দেরি না করে হালিম সাহেবের ঘরে আসতেই চোখে পড়ল ভদ্রলোক আরাম কেদারায় বসে হুক্কায় টান দিচ্ছেন। আমার কিছু কথা ছিল। ইকবালের ডাকে উঠে বসলেন হালিম সাহেব। সালাম জানিয়ে ইকবাল কিছু বলতেই যাবে, তাকে থামিয়ে দিয়ে হালিম সাহেব বললেন, ঘুম ভেঙে গেছে বাবা জীবন তোমার? নাস্তা করে নিয়ে এখনই বেরিয়ে পড়ো ঢাকার উদ্দেশ্যে। আমার গাড়ি তৈরি আছে, তোমাকে পৌঁছে দেবে। ইকবাল অনুভব করল তাকে যেন কোনো কথাই বলতে দেওয়া হচ্ছে না। বিরক্তি সহ সে বলল, রুমানার ব্যাপারে আমার কিছু জানার আছে আব্বাজান। ইকবালের প্রশ্ন না শোনার ভান করে হালিম সাহেব ফের আরামকে দাঁড়ায় বসে হুক্কায় টান দিতে দিতে বললেন, আমার নামাজ পড়ার সময় হয়ে গেছে, তুমিও তৈরি হয়ে নাও। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাড়াতাড়ি বের হয়ে যাওয়াই ভালো। আর কথা বলা চলে না। অগত্যা ইকবালকে বাধ্য হয়েই বার হয়ে যেতে হলো। হালিম সাহেবের গাড়ি যখন ওকে ঢাকার বাড়ি পৌঁছে দিয়ে গেল, রাত তখন প্রায় 8টা। গতকালের মতো বৃষ্টি না থাকলেও ঢাকার আকাশের মুখ এখনো ভার, যখন তখন বৃষ্টি নামতে পারে। ঘরে ঢুকতেই মা প্রশ্ন করল, কি রে, কি খবর সাতক্ষীরার? রুমানা ভালো আছে তো? মাকে সে কোনো কথাই বলে যায়নি। এত তাড়াহুড়ো নিয়ে বেরিয়েছিল যে বলার অবকাশটুকুও পায়নি। তৎক্ষণাৎ মাকে কিছু না বলে নিজের রুমে ঢুকে ব্যাগপত্র রাখতে রাখতে বলল, সব ঠিক আছে। তুই এদিকে সাতক্ষীরার জন্য বের হলি, আর ওদিকে রুমানার চিঠি এসে পৌঁছালো সাতক্ষীরা থেকে। 2 মিনিট দাঁড়ালেই চিঠিটা পেয়ে যেতি, আর তোকে হয়তো যেতে হতো না। রুমানার চিঠি? চমকে উঠল ইকবাল
দৌড়ে এসে মায়ের কাছ থেকে চিঠিটা নিল সে। 2 দিন আগের পাঠানো চিঠি, এখনো খোলা হয়নি। সাতক্ষীরার জমিদার বাড়ির ঠিকানা লেখা। দেরি না করে ইকবাল খাম ছিঁড়ে চিঠিটা পড়তে শুরু করল। প্রিয় ইকবাল সাহেব, আমার সালাম নিবেন। আজ যখন এই চিঠি আপনি পড়বেন, ততক্ষণে এই সুন্দর পৃথিবী থেকে আমি হয়তো চলেই যাব। জানি না জান্নাত না জাহান্নাম কি রয়েছে আমার কপালে। আমি তো মহাপাপী, তাই হয়তো উপরওয়ালা আমার জন্য নিশ্চয়ই জাহান্নামের রাস্তায় খোলা রেখেছে। কি আর করা যাবে বলুন? এই পোড়া কপালে যা ছিল সেটা তো মেনে নিতেই হবে। কিন্তু বিশ্বাস করুন, আমি পাপী নই। আজ হয়তো আমার বাড়ির লোক আমাকে বিশ্বাস করছে না, কিন্তু আল্লাহ জানে সত্যিটা কি। আপনার সাথে নিকাহ ঠিক হওয়ার পর আমি আপনাকেই আমার স্বামী মেনে নিয়েছিলাম। তাই আজ আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি আমি আপনাকে বলে যাব। বিশ্বাস অবিশ্বাস সবটাই এরপর আপনার উপর। ঘটনাটার সূত্রপাত 1 মাস আগে। নিকাহ ঠিক হওয়ার পর জানেন তো, আমাদের বাড়িতে তো বিয়ের আমেজই পড়ে গিয়েছিল। সবাই খুব খুশি ছিল, বিশেষত আব্বু। আপনাকে জামাই হিসেবে পেয়ে উনি যেন জান্নাত হাতে পেয়ে গিয়েছিল। সব সময় আপনার কথা ওনার মুখে লেগে থাকতো। কিন্তু উপরওয়ালার হয়তো এসব ভালো লাগেনি, না হলে শয়তানের কালো নজর আমাদের উপর এভাবে পড়ে। আমার এখনো পরিষ্কার মনে আছে সেই কালো দিনের কথা। হঠাৎ সকালবেলা দেখি আমার এক ছোটবেলার বন্ধু জিনা আমার সঙ্গে দেখা করতে এসেছে। ছোটবেলায় আমরা একসাথে বড় হয়েছি। ও যেমন আমাদের বাড়িতে আসা যাওয়া করত, আমিও ওর বাড়িতে যেতাম। ওর আম্মু আমাকে খুব ভালোবাসতো। ওর আব্বু না থাকায় ওদের অবস্থা একেবারেই ভালো ছিল না, তাই স্কুলে পড়তে পড়তে ওর নিকাহ হয়ে গিয়েছিল। ওর স্বামী নাকি বিদেশে থাকতো। নিকাহ হয়ে যাওয়ায় কিছুদিন পর ওর পরিবার গ্রাম ছেড়ে চলে যায়। এরপর বহুদিন ওর সাথে আমার আর যোগাযোগই ছিল না। তাই আচমকা বহুদিন পর জিনাকে দেখে আমি চমকে উঠি। ওর শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, বিধ্বস্ত দেখাচ্ছিল ওকে। কি ব্যাপার জানতে চাইলে জিনা বলে ওর আম্মুর নাকি খুব অসুখ, শেষ অবস্থা আসন্ন হয়েছে ওনার। তাই আমাকে শেষবারের মতো দেখতে চায়, এটাই নাকি ওনার শেষ ইচ্ছা। নিকাহ ঠিক হয়ে যাওয়ায় আমার বাড়ি থেকে বের হওয়া নিষেধ ছিল, তাই আমি লুকিয়ে বোরখার আড়ালে জিনার সাথে বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম ওর আম্মুর সাথে দেখা করতে। কিন্তু আমি তখনও জানতাম না এর কি ভয়ঙ্কর পরিণাম আমার কপালে রয়েছে। আমাদের গ্রাম পার করে জঙ্গলের দিকে এগোতেই আমার মনটা না যেন ভয় কেঁপে উঠল। আমরা দুজন একটা গরুর গাড়িতে বসে রওনা দিয়েছিলাম। ঘন জঙ্গলের ভেতরে ঢুকতেই আমার মন না কু ডাকতে থাকে। আমি জিনাকে বললাম, তোদের বাড়ি কি এই জঙ্গলের ভেতরে? এমনিতে সে আমার কোনো কথার ভালো করে উত্তরই দিচ্ছিল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো সে। এদিকে ধীরে ধীরে চারিদিকে অন্ধকার নেমে এলো। জঙ্গলের এই অন্ধকার যেন আরো গভীর আর দুর্ভেদ্য। তখনও বুঝিনি এই অন্ধকার আমার জীবনকেও গ্রাস করবে। আমাদের গাড়ি যত সেই অন্ধকার জঙ্গলের ভেতর প্রবেশ করতে লাগলো, আমার মনে ভয় যেন ততই নিজের থাবা বসাতে লাগলো। জঙ্গলের শেষ প্রান্তে এক পুরনো পরিত্যক্ত কবরখানার সামনে এসে আমাদের গাড়ি থামলো। এটা আমরা কোথায় এসছি জিনা? আমার কথা শুনে হাসি মুখে এগিয়ে যেতে যেতে সে উত্তর দিল, এটাই তো আমার আসল বাড়ি। এখানে রয়েছে আমার আম্মু আব্বু সবাই। আমার আম্মু আব্বু সব এখন ইফরিতের সন্তান। উনি তো তোকে দেখতে চায়। আজ ওর কাছেই আমি তোকে নিয়ে এসেছি। কোথা থেকে ভেসে আসা অজানা এক পশুর চিৎকারে পরিত্যক্ত এই কবরস্থান যেন আচমকাই জীবন্ত হয়ে উঠল। শীতল ভয়ের কালো মেঘে যেন ছেয়ে যাচ্ছে আমার মন। আমি জিনার দিকে তাকিয়ে দেখি
সে কোন দম দেওয়া পুতুলের মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জিনা, কোথায় যাচ্ছিস? দাঁড়া জিনা, জিনা আমায়। না, আমার একটা কথাও যেন তার কানে গেল না। আমিও ওর পিছু পিছু চললাম। কিছুটা যেতেই দেখলাম জিনা একটা ভাঙা দুর্গের মতো বাড়িতে প্রবেশ করলো। আমিও সেখানে ওর পেছন পেছন ঢুকতেই যে ভয়ঙ্কর দৃশ্য আমার চোখে পড়ল, তাতে আমার আত্মা শুকিয়ে গেল। নিজের চোখে দেখা সেই ভয়ঙ্কর জিনিস আমি কল্পনাতেও কখনো দেখেছি বলে মনে হয় না। দুর্গের একপাশে লম্বা করে দাঁড়ানো 3টে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে 3টি সম্পূর্ণ নগ্ন নারীকে। প্রত্যেকেরই অবস্থা খুব খারাপ ছিল, আর তাদের গোপনাঙ্গ দিয়ে বেয়ে পড়ছে তাজা রক্তের ধারা। কেউ যেন ওদের ওখানে সত্য অস্ত্রোপচার করেছে। ওই 3 নারীর কিছুটা সামনে 2জন কালো আলখাল্লা পরা মানুষ, যাদের প্রায় সমস্ত শরীর ঢাকা। ওরা মাটিতে ঝুঁকে পড়ে কি যেন এঁকে চলেছে। এবার আমার দৃষ্টি গেল ওদের পাশে রাখা মশালের আলোতে একটি ছবির দিকে। আমার শরীর যেন কাঁপতে লাগলো ওই বিভৎস ছবিকে দেখে। স্পষ্ট বুঝতে পারলাম ওরা শয়তানের ছবি আঁকছে। মাথায় 2 শিংওয়ালা সেই শয়তানকে ইফরিত জিন বলেই উল্লেখ করা হয়েছে সেখানে। তার মানে এরা সেই জিনের আরাধনা করছে এই স্থানে। না, এখান থেকে আমি যেভাবেই হোক পালাবই। এই ভেবে যেই পালাতে লাগলাম, অমনি হঠাৎ করে শক্ত কোনো কিছু আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমি বাঁচার জন্য, সাহায্যের জন্য গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলাম, কিন্তু না, সেই অজানা জন্তুর পাশবিক আর্তনাদের আড়ালে আমার চিৎকার চাপা পড়ে গেল। বুঝতে পারলাম সেই কালো আলখাল্লা পড়া লোকগুলো আমাকে ধরে ফেলেছে। দানবের মতো শক্তি ওদের। এদের হাত থেকে মুক্তি পাওয়া অসম্ভব। লোকগুলো আমাকে জোর করে তুলে এনে সেই 3টে মেয়ের পাশে থাকা একটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে ফেলল। আমি চিৎকার শুরু করলে ওরা চোখের নিমেষে আমার শরীর থেকে সব কাপড় খুলে নিল। চিৎকার থামাতে ওড়না দিয়ে আমার মুখটাও বন্ধ করে দিল। ওদের অত্যাচারে আমার 2 চোখ বেয়ে জল পড়তে লাগলো। জীবনের এই বিপদের সময় আল্লাহকে স্মরণ করতে থাকলাম। এখন উনিই আমার শেষ ভরসা। আমাকে বেঁধে ফেলে লোকগুলো একটা সাদা মশারি লাগানো খাট এনে আমার সামনে রাখলো। এবার ওরা মাটিতে আঁকা ওই বালিশের ছবির সামনে অদ্ভুত সব মন্ত্র পড়তে শুরু করলো। একসময় মন্ত্র পড়া শেষ হলে চারিপাশে হঠাৎ হালকা ঝড় উঠল। লোকগুলো আমাকে পাজা কোলা করে তুলে নিয়ে গিয়ে সেই মশারিওয়ালা খাটে ঢুকিয়ে 2 হাত পা দুদিকে বেঁধে দিল। আসন্ন বিপদে আমার পুরো শরীর যেন কাঁপতে শুরু করেছিল। হঠাৎ দেখলাম মশারি তুলে কোনো অজানা অদৃশ্য শক্তি ভেতরে ঢুকছে। তার গড়গড় শব্দে আমার কান এলোমেলো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বুঝতে পারছিলাম কোনো গরম লোহার মতো শক্ত জিনিস আমার শরীরে প্রবেশ করছে। উফ, কি ভয়ঙ্কর যন্ত্রণা! সে যন্ত্রণার কথা আমি আপনাকে লিখে বোঝাতে পারবো না। আমার সারা শরীরটাকে চিড়ে ফেলেছিল সে যন্ত্রণা। অসম্ভব ব্যথাতে আমি একসময় জ্ঞান হারিয়ে ফেললাম। জানি না এরপর আমার সাথে আর কি কি হয়েছিল। জ্ঞান ফিরতেই নিজেকে জঙ্গলের শুরুর দিকে খুঁজে পেলাম। পুরো শরীর যেন ব্যথায় ফেটে পড়ছিল। শরীরে আমার কাপড়গুলো কোনো মতে জড়িয়ে রয়েছে। দাঁড়াতে পারছিলাম না। আমার সাথে যে কি ঘটেছিল তা একমাত্র আল্লাহ তাআলাই জানে। সূর্যের আলো আমার চোখে এসে লাগলো। গত রাতের ঘটনা আর সেই কবরস্থান কিছুই আশেপাশে দেখতে পেলাম না।
একটু দূরে একটা ভ্যান রিক্সা দেখে ওতে করে বাড়িতে ফিরে চলে এলাম। বাড়িতে ফিরতে আব্বু আম্মু সবাই আমাকে দেখে চমকে উঠল। কোথায় ছিলাম জানতে চাইলে ওদের জিনার মায়ের মিথ্যে কথা শোনাতে বাধ্য হলাম। আসলে সেই ভয়ঙ্কর সত্যি কথা বলার সাহস তখনও আমার ছিল না। নিজের চেহারা আর আয়নায় দেখার সাহসই ছিল না। লজ্জায় একবার নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আব্বু আমাকে অনেক বকাবকি করলেও সেগুলো আমার রাতের ঘটনার কাছে কিছুই ছিল না। শরীরে দেখা ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে কমানো গেলেও মনের ক্ষতস্থান কিছুতেই পূরণ হচ্ছিল না। একটা অচেনা ভয় পেরেকের মতো হৃৎপিণ্ডে কোথাও যেন বিঁধেছিল। সেই ব্যথা আমি অনুভব করলাম ঘটনার 2 দিন পর এক রাতে। 2 দিন পর এক রাতে ঘুমাতে গেলে স্বপ্নে ফের সেই ইবলিস এসে হাজির হয়। ভয়ঙ্কর সেই জিনের পুরো শরীর আগুনের মতো জ্বলছিল। মাথার 2টো শিং আর হিংস্র দাঁত উঁচিয়ে সেই নগ্ন জিন আমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। ওর মুখে খেলা করছে পৈশাচিক লালসা, এবং সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওর গোপনাঙ্গ। ভয় ঘুম থেকে উঠে পড়লাম আমি। উফ, এসব কি দেখলাম আমি? দেখি ঘামে পুরো শরীর ভিজে উঠেছে। কোনো মতে বিছানা থেকে উঠে বাথরুমে পৌঁছে চোখে মুখে জল দিচ্ছিলাম। হঠাৎ বাথরুমের দরজায় প্রচণ্ড জোরে জোরে টোকা পড়তে লাগলো। মনে হলো এই বুঝি দরজাটা ভেঙে পড়ে। আমি ভয় ভয় জিজ্ঞাসা করি, কে? ওপাশ থেকে কোনো কথা নয়, বরং জিনের ঘর ঘর শব্দ আমার কানে এলো। ভয় ছিটকে পড়ে গেলাম আমি। সেই শব্দ যেমন হঠাৎই শুরু হয়েছিল তেমনই হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে সাহস করে উঠে দরজা খুললাম। না, কোথাও কিছু নেই। হঠাৎই মনে হলো আলোর ওপারে অন্ধকারে গা মিশিয়ে কেউ বুঝি দাঁড়িয়ে আছে। আমায় সে তার লোলুপ দৃষ্টি দিয়ে দেখছে। হঠাৎ ঝপ করে একটা ছায়া যেন সরে গেল সামনে থেকে। কি খেয়াল হতেই আমি নিজের ঘরে ঢুকেই দেখি সেই ছায়া আমার ঘরেই ঢুকেছে। এবার আমার চমকানোর পালা। আমি দেখছি আমারই মতো কাপড় পরা একটি মেয়ে আমার বিছানায় উল্টোমুখী হয়ে বসে রয়েছে। কে তুমি? এখানে কি করে এলে? আমার প্রশ্নের উত্তরে সে হঠাৎ ঘুরে তাকাতেই আমার শরীর দিয়ে ঠান্ডা বরফের স্রোত বয়ে গেল। ওই মেয়েটা আর কেউ নয়, স্বয়ং আমি। এ কি দেখছি চোখের সামনে? আমার হুবহু চেহারার সেই মেয়েটি গর্ভবতী, হয়তো খুব শীঘ্রই প্রসব করবে সে। মেয়েটির হাতের নখগুলো অস্বাভাবিকভাবে বড়। বিকৃত দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে হাসছিল। ফের কে তুমি প্রশ্ন করায় মেয়েটি পিছিয়ে গিয়ে এক অদ্ভুত জিনিস করলো। আমার ঘরের দেওয়াল ধরে ধরে সে সরীসৃপের মতো করে দেওয়ালে চড়তে লাগলো। ভয়ে চিৎকার করে আমি ফের অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি একজন ডাক্তার আমাকে পরীক্ষা করছে। আব্বু আম্মু আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। উনি ভালো মতো পরীক্ষা করে আব্বুকে কিছু একটা বলল। দেখি আব্বুর রাগে মুখ গজগজ করে উঠছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কি ব্যাপার জানতে চাইলে রাগে চিৎকার করে ওঠে আব্বু, ছি ছি সালমা, ছি! লজ্জা, লজ্জা, ভয়ঙ্কর লজ্জা! আল্লাহ আমাকে এদিন দেখানোর আগে নিজের কাছে কেন তুলে নিল না? তোমার আদরের মেয়ে 4 মাসের গর্ভবতী। কথাটা শুনে আমার মাথায় পাহাড় ভেঙে পড়ল। আম্মিকে দেখলাম কান্নায় ভেঙে পড়েছে। আমি বুঝতে পারলাম সেই আমার মতো দেখতে দেখা মেয়েটির রহস্য। শয়তান ইবলিস আমাকে গর্ভবতী করে দিয়েছে। না পেরে শেষমেশ ওদের সব সত্য কথা বলে দিলাম। কিভাবে জিনা আমাকে সেই ইফরিত জিনের দরবারে নিয়ে গিয়ে। সব শুনে আব্বু এক কবিরাজকে বাড়িতে নিয়ে এলো। উনি সব শুনে আমাকে ভালো মতো পরীক্ষা করলেন। এরপর যা বললেন তার সারমর্ম এই ছিল যে অলাদ চক্রের লোক যারা নাকি ইফরিত জিনের সাধনা করে তারা আমাকে জিনের বংশবৃদ্ধির টোপ হিসাবে ব্যবহার করেছে। আমার শরীরে এখন জিনের সন্তান রয়েছে। 9 মাস নয়
29 দিনে এই সন্তান পৃথিবীর বুকে চলে আসবে। তাই হাতে আমাদের আর বেশি দিন নেই। যে করেই হোক আমার পেটে বড় হয়ে ওঠা সেই সন্তানকে আগেই শেষ করতে হবে, না হলে ওই ভয়ঙ্কর বাচ্চা ভূমিষ্ঠ হলে যে বড়ই বিপদ। ওই দিন থেকেই আমার বাড়ির লোকেরা আমাকে একটি ঘরে বন্ধ করে রাখে। কেউ যেন আমার সাথে কথা তো দূর, মিশত পর্যন্ত না। অপরাধীর মতো আমি দিন পার করতে লাগলাম। আমার শরীরে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। পেট অস্বাভাবিকভাবে বড় হতে লাগলো। বুঝতে পারলাম আমার পেটে বড় হচ্ছে সেই ইবলিসের সন্তান। শরীরের নখ বড় হতে লাগলো খুব তাড়াতাড়ি ভাবে। ধূপকাঠির গন্ধ, আজানের শব্দ সবই যেন আমার কাছে বিষাক্ত হয়ে উঠেছিল। ওই কবিরাজ আমার পেটের ওই সন্তানকে নষ্ট করতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো। এই চিঠিটি লেখার আগে আমার কানে এলো আব্বুর কিছু কথাবার্তা। তিনি আমাকে নাকি পুকুরে ফেলে মেরে ফেলতে চান। এরপর আমার লাশকে দফন না করে পুড়িয়ে ওই ইবলিসের সন্তানের হাত থেকে নিষ্কৃতি পেতে চান। এগুলো শোনার পর আমি বাধ্য হয়ে আপনাকে এই ঘটনাটি জানিয়ে শেষ চিঠি লিখে যাচ্ছি। জানি না কালকের সূর্য আমি হয়তো আর দেখতে পাবো না। হয়তো এটাই আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। তবে আমার একটাই শেষ ইচ্ছা, আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে ওই অলাদ চক্র আর ইফরিত জিনের আরাধ্যদের উচিত শাস্তি দেবেন, যাতে ওরা আমার মতো আর কোনো নিষ্পাপ মেয়ের জীবন এভাবে নষ্ট করতে না পারে। চিঠি শেষ করেই উঠে দাঁড়ালো ইকবাল। সব এখন তার কাছে পরিষ্কার। রুমানার সাথে ওই ভয়ানক অপরাধের বদলা তাকে নিতেই হবে। খুঁজে বার করতে হবে ওই অলাদ চক্রের লোকগুলোকে। সাথে সাথে সেই ইফরিত জিনের অস্তিত্বকেও খুঁজে সামনে আনতে হবে। সাতক্ষীরা অঞ্চল লাগোয়া ফরেস্টে ঢুকতে গিয়েই বাধা পেল গাড়ি। বাইরে মুষলধারায় বৃষ্টি হয়ে চলেছে। ফরেস্টের গেটে দাঁড়িয়ে রয়েছে বনকর্মীরা। ছোট মারুতি গাড়ি থেকে মাথা বার করে ইকবাল বনকর্মীদের উদ্দেশ্যে বলল, আমার কাছে ফরেস্টে যাওয়ার পারমিশন রয়েছে। তাছাড়া আপনারা নাদিম সাহেবকে গিয়ে বলেন যে প্রফেসর ইকবাল এসেছে, উনি আমাকে চিনতে পারবেন, ওনার সাথে আমার কথা হয়েছে। রুমানার চিঠিটা পড়ার পর আর এক মুহূর্তও দেরি করেনি সে। বন্ধু তথা সহকর্মী আদিলকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েছে সত্যের সন্ধানে, অলাদ চক্রের সন্ধানে। প্রথমে সে গিয়েছিল সাতক্ষীরা পুলিশ স্টেশনে এই ব্যাপারটা নিয়ে খোঁজ করতে, কিন্তু সেখানে তারা কিছুই খুঁজে পায় না। কয়েকটা মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট যদিও রয়েছে, কিন্তু পুলিশের ধারণা মেয়েগুলো হয়তো ইন্ডিয়া পালিয়ে গিয়েছে, নয়তো সচরাচর যা হয় প্রেমিকের সাথে অন্য কোথাও চলে গিয়েছে হয়তো। আসলে সকলেই গরিব ঘরের মেয়ে ছিল, তাই এই ব্যাপারে পুলিশদের কোনো রকম মাথা ব্যথা ছিল না। আরে ইকবাল যে, কি খবর তোমার? কেমন আছো? তাই জঙ্গলে হঠাৎ? ইকবাল চমকে দেখল তার গাড়ির সামনে ছাতা মাথায় দাঁড়িয়ে অফিসার নাদিম চৌধুরী। এই নাদিম চৌধুরী একসময় ছিল তার দাদার বন্ধু, খুব স্নেহ করত তাকে। তবে আজ অনেক দিন হয়ে গেল তাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নেই। গাড়ি থেকে নেমে একটা সালাম ঠুকে ইকবাল বলল, আসলে ভাইয়া এদিকে এসেছি একটি নিখোঁজ মেয়েকে খুঁজতে। কয়েকজন অপরাধী ঢাকা থেকে একটি মেয়েকে এই জঙ্গলে এনে লুকিয়ে রেখেছে। চিন্তার ভাঁজ পড়ল নাদিম সাহেবের কপালে। তিনি বললেন, কি বলছো তুমি ইকবাল? এই পরিস্থিতিতে জঙ্গলে গুন্ডারা মেয়ে ধরে নিয়ে এসেছে, তাও আমাদের চোখকে ফাঁকি দিয়ে? অসম্ভব। মিথ্যে বলতে ভালো লাগছিল না ইকবালের, তবে সে অপারগ। জঙ্গলে তাকে ঢুকতেই হবে। কোনো মতে বিরক্তিভাব লুকিয়ে সে বলল, ভাইয়া আমাদের কাছে সত্য খবর রয়েছে, তাই একবার এই জঙ্গলের কবরখানার ওদিকে একবার ঘুরে দেখতে চাই। রাজি হয়ে গেলেন নাদিম সাহেব। তাদেরকে যেতে হবে ফরেস্টের গাড়িতে। সাথে থাকবেন উনি এবং দুইজন বন্দুকধারী গার্ড। যথারীতি কথা মতোই জঙ্গলে প্রবেশ করল ইকবালরা।
রুমানার চিঠি অনুযায়ী এই জঙ্গলে তার সাথে ঘটেছিল সেই যন্ত্রণাদায়ক অঘটন। অলাদ চক্রের লোকজন এবং ইফরিতের রহস্য লুকিয়ে আছে এই জঙ্গলের অন্দরেই। এদিকে বৃষ্টির তোড় যেন বেড়েছে আরও বেশ খানিকটা। গাড়ি নিয়ে বহু কষ্টে জঙ্গলে প্রবেশ করল তারা। বেশ কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরির পর তারা উপলব্ধি করল কোথাও কিচ্ছু নেই। ইতিমধ্যেই তারা পুরো জঙ্গলটাকে তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে। তবে একটা ব্যাপার হলো, পুরনো এক কবরস্থানের সন্ধান পেল তারা, যদিও সেখানে গিয়ে কিছুই মেলেনি। ইফরিত তো দূরে থাক, একটা মানুষের চিহ্ন খুঁজে পাওয়া গেল না আশেপাশে। অগত্যা ইকবালদের সন্ধে নামার আগেই জঙ্গল থেকে ফিরে আসতে হলো। নাদিম সাহেব অবশ্য তাদেরকে ফরেস্ট গেস্ট হাউসে রাতে থাকার ব্যবস্থা করে দিলেন। রাতের দিকে বৃষ্টি অনেকটাই ধরে এলো। বিশ্রাম নিতে নিতে আদিল বলল, আচ্ছা ইকবাল সাহেব, আপনার কি মনে হয় এসব জিন টিন বাস্তবে রয়েছে? রাতে খাবার খেয়ে গেস্ট হাউসের নরম বিছানায় আরাম করে শুয়ে ইকবাল জবাব দিল, দেখেন স্যার, আপনাকে কিন্তু আমি জোর করে নিয়ে আসিনি। আপনি আসতে চেয়েছিলেন তাই নিয়ে এসেছি। আর এসব ব্যাপারগুলো শুনতে যতই সোজা মনে হয়, খোঁজ ততই কঠিন। অনেক গভীরে গিয়ে খোঁজ করতে হবে আমাদের। আরাম শব্দটা ব্যবহার করলাম ঠিকই, তবে এই আরাম শুধুমাত্র শরীরের কষ্ট দূর করে আবার নতুন করে উন্মাদনা তথা উদ্দীপনাকে সঞ্চয় করার জন্য। মনে তখন তার চলছে এক ভয়াবহ দোলাচল। রুমানার চিঠির রহস্য উদ্ঘাটন করা না পর্যন্ত ইকবালের মনে এতটুকুও শান্তি আসবে না। আদিল সাহেব অঙ্কের প্রফেসর, তিনি বেশ কিছুটা লজ্জিতভাবেই বললেন, মানে স্যার, আমি কিন্তু এসব বিশ্বাস করি। বিজ্ঞানের ছাত্র হলেও আমার বিশ্বাস আল্লাহর যেমন অস্তিত্ব রয়েছে তেমন এই জিনদেরও রয়েছে। কোথায় জানি পড়েছিলাম, আল্লাহ মানুষ সৃষ্টির আগেই আগুন দিয়ে নাকি জিনদের নির্মাণ করেছেন। তার উপর রুমানা আপার শেষ চিঠি ও ওনার বান্ধবী তার হাজব্যান্ড। কথাগুলো শেষ হবার আগেই বিদ্যুৎ খেলে গেল ইকবালের মাথায়। হঠাৎ তার মনে পড়ল রুমানার বান্ধবী, কি যেন নাম তার? জিনা। হ্যাঁ, জিনাই তো সেই জায়গায় নিয়ে গিয়েছিল রুমানাকে। এই জিনাকে খুঁজে বার করতে পারলেই বোধহয় চক্রের সন্ধান মিলবে। এইসবই ভাবছিল, হঠাৎ আদিলের কথায় হুঁশ ফিরল। কি ভাবছেন ইকবাল সাহেব? কাল আমাদের গ্রামের দিকটা খোঁজ করতে হবে। রুমানার বান্ধবী জিনার সন্ধান ওই দিকেই মিলবে। কথাগুলো বলতে বলতে ইকবালের দৃষ্টি জানলা দিয়ে বাইরে চলে গেল। বৃষ্টির তোড় ইতিমধ্যে আবারও বেড়েছে। দেখে মনে হয় আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ভয়াবহ কোনো বন্যা হতে চলেছে। পরের দিন সকাল হতেই বৃষ্টি ধরে এলো। আকাশ অনেকটাই পরিষ্কার, তবে চারিদিকে জল থই থই করছে। ইকবালরা জঙ্গল লাগোয়া সাতক্ষীরা অঞ্চলের গ্রামে খোঁজ করে জানতে পারল জিনার ব্যাপারে। গ্রামের মেয়ে জিনার বিয়ে হয়েছে অনেক দিন আগে। পাশের বর্ডার ঘেঁষা লক্ষ্মীপুর গ্রামের মুরাদ পরিবারের ছোট ছেলে হাসান মুরাদের সাথে তার নিকাহ হয়। ওরা বর্তমানে তুর্কিস্তানে বসবাস করছে। বাংলাদেশ ছেড়েছে প্রায় বহুদিন আগেই। ইকবালরা এবার লক্ষ্মীপুর গ্রামে পৌঁছে মুরাদের পরিবারের খোঁজ নিতে শুরু করল। বর্ডার ঘেঁষা এই ছোট্ট গ্রামে যখন তারা পৌঁছালো, তখন সূর্যদেব পাটে ফেরার প্রস্তুতি নিচ্ছে। বাইরে সন্ধ্যের অন্ধকার ঘনিয়েছে বেশ খানিকটা। গ্রামের অবস্থাও খুব খারাপ। চারিদিকে শুধু জল আর জল। প্রবল বর্ষণে নদী আর ডাঙা সব এক হয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে গ্রামের আশেপাশের একজনকেও দেখতে পাওয়া গেল না। অবশ্য সেটাই স্বাভাবিক। অগত্যা গাড়ি গ্রামের বাইরে রেখে ওরা দুজনে অতি কষ্টে সেই জলমগ্ন গ্রামে প্রবেশ করল। বেশ কিছুটা চলার পর গ্রামের একটি মসজিদ দৃষ্টিগোচর হল।
সেদিকে আরেকটু এগোতেই এক বৃদ্ধকে ওই মসজিদের কাছেই দাঁড়িয়ে থাকতে দেখল তারা। চাচা, আপনি কি আমাদের মুরাদদের বাড়ি কোন দিকে তা বলতে পারবেন? ইকবালের এই প্রশ্ন শুনে বৃদ্ধ এক অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করল তার ওপর। তারপর বলল, কেন, মুরাদদের কি দরকার? ওরা তো এখানে কেউ থাকে না। আর আর আপনারা কারা? ইকবালের মনে হলো বৃদ্ধ লোকটি বোধহয় বিরক্ত হয়েছে, তাই সে ব্যাপারটাকে আরো শিথিল করার জন্য হেসে বলল, আরে চাচা, আমরা সরকারি লোক, ঢাকা থেকে এসেছি মুরাদদের ব্যাপারে খোঁজ করতে। মুরাদরা এই এলাকার নাম করা মুক্তিযোদ্ধার পরিবার। 7 ভাই আর 2 বোন ছিল ওরা, কিন্তু মুক্তিযুদ্ধে 5 ভাই শহীদ হয়ে গেছে আর 2 বোন নিখোঁজ। যুদ্ধ শেষ হলে ছোট 2 ভাই শুধু বেঁচে যায়। ওরা এখানে থাকতে শুরু করে। পরে অবশ্য ছোট ভাই হাসান নিকাহ করে বউ নিয়ে তুর্কিস্তানে চলে গেলে বাড়িতে 1 ভাই থেকে যায়। কিছুদিন আগেই সেই ভাই মারা যাওয়ায় মুরাদদের বাড়ি এখন খালি হয়ে রয়েছে। ওই সামনে যে রাস্তাটা দেখছেন, সেই রাস্তা যেখানে শেষ হয়েছে সেটাই মুরাদদের বসত বাড়ি। চলে যান, দেখতে পাবেন। বৃদ্ধকে সালাম জানিয়ে ওরা দুইজনে তারই দেখানো পথে এগিয়ে চলল। সন্ধ্যের অন্ধকার তখন আরও ঘনিয়েছে। রাস্তায় 1 হাঁটু জল। এই অন্ধকারে এরকম জলমগ্ন গ্রাম্য পথে পাড়ি দেওয়াটা শহুরের মানুষের কাছে এক প্রকার দুষ্কর ব্যাপার। কিন্তু রুমানার সাথে যা হয়েছে তার জন্য নরকের পথে পাড়ি দিতে হলেও ইকবাল তা করবে। এসব ভাবতে ভাবতে ওর চোয়াল ক্রমেই শক্ত হয়ে উঠল। তবে ভাগ্যদেবীর সহায় যে বৃষ্টি এখন নেই, না হলে হয়তো অবস্থা আরও খারাপ হতো। স্যার, ওই মুরাদদের বাড়ি গিয়ে কিছু মিলবে? শুনলেন তো ওখানে এখন কেউ থাকে না। আদিলের প্রশ্ন শুনে পকেট থেকে টর্চ বার করল ইকবাল। দেখাই যাক না কতটা কি পাওয়া যায়। আরে কিছু তো মিলবে নাকি? রাস্তা শেষ হলে ওরা দুইজন প্রকাণ্ড এক পুরনো বাড়ির সামনে এসে পৌঁছাল। বাইরে তখন রাতের অন্ধকার ছেয়ে ফেলেছে চরাচর। এদিকে আকাশ তখনও গুরু গুরু শব্দে তার শাসন চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আকাশের সেই বুক ফুঁড়ে একে বেঁকে উঠে যাওয়া আলোর ঝলকানিতে বাড়ির চেহারাটা চোখে পড়ছে ওদের। বাড়িটা সেই পুরনো ধাঁচে তৈরি। কোথাও কোথাও ইট পলেস্তারা খসে পড়ে প্রাচীন বাড়ির জরাজীর্ণ ইতিহাস বেরিয়ে পড়েছে। দেয়াল ফাটিয়ে বট অশ্বথের চারা জানান দিচ্ছে তাদের জীবনী শক্তি। মাঝে মাঝে দমকা হাওয়ায় সেই গাছপালাগুলো মাথা নেড়ে ইকবালদের ওই পোড়ো বাড়িতে ঢুকতে বারণ করছে যেন। পরিবেশের যা পরিস্থিতি তাতে বোঝা যায় বৃষ্টি নামা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। আর সময় নষ্ট না করে তাদের সামনেই থাকা জরাজীর্ণ দরজায় এবার একটু ধাক্কা দিল তারা। সাথে সাথে একটা বিশ্রী শব্দ করে খুলে গেল দরজা। ওরা দুজন বাড়িতে প্রবেশ করতেই বাইরের টাটকা বাতাস সেই গুমুট সুগভীর অন্ধকারে হু হু করে মিশে যেতে লাগল। ওরা বুঝল বহুদিন যাবৎ এই বাড়ি পুরো খালি অবস্থায় পড়ে, কেউ থাকে না এখানে। টর্চ মেরে আশেপাশে একটু ভালো করে দেখল। মেঝের ওপর প্রায় ইঞ্চিখানিক পুরু ধুলোর স্তর। দেওয়ালের কোণে ঝুলছে মাকড়সার পাতা ফাঁদ। এই ঘরের ডান দিক ঘেঁষে একটা ভাঙা সিঁড়ি উঠে গিয়েছে। একটা জিনিস খেয়াল করেছো আদিল, বাড়িটা ফাঁকা রয়েছে তা সত্ত্বেও এই বন্যা পরিস্থিতিতে গ্রামের একটাও লোক এই বাড়িতে আশ্রয় নেয়নি। কিছু তো একটা ব্যাপার রয়েছেই। সেই ভাঙা সিঁড়ি বেয়ে অতি সাবধানে ওপরে উঠতে উঠতে ইকবাল কথাগুলো বলছিল। আপনি ঠিকই বলেছেন স্যার, ওই বৃদ্ধ যেন কিছু একটা লুকোচ্ছিল। আর কেন জানি আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে এই বাড়িতে এসে।
অনুভূতিটা বিপদের। আদিল ঠিকই বলেছে। বাড়িতে ঢুকে থেকেই ইকবালেরও কেমন একটা নেতিবাচক অনুভূতি হচ্ছে। সারাটা বাড়ি জুড়েই কেমন একটা অশুভ ইঙ্গিত। এ বাড়ির অন্ধকার যেন এই লোকের নয়, অন্য কোনো লোকের। ওরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা বড় হল ঘরের সামনে হাজির হলো। টর্চের আলোতে বড় হল ঘরের অনেকগুলো ছবি ওদের চোখে পড়ছে। বেশিরভাগটাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার। এমন সময় হঠাৎ একটা কড়কড় আওয়াজ কানে আসতেই চমকে উঠল দুজন। আওয়াজটা আসছে ঘরের নিচ থেকে। বাড়ি তো খালি, তাহলে নিচে ভারী কিছু চলার আওয়াজ কিসের? আশ্চর্য হয়ে ওরা দুইজন দুইজনের মুখের দিকে তাকালো। শব্দের উৎস খুঁজতে খুঁজতে টর্চের আলোতে ঘরের কোণে শক্ত একটা পাটাতন ওদের নজরে পড়ল। এগিয়ে গিয়ে পাটাতনে একটু চাপ দিতেই আশ্চর্য ব্যাপার, মেঝের এক পাশে কিছুটা ফাঁক হয়ে গেল। ইকবাল ছুটে এসে দেখল সেই ফাঁক হয়ে যাওয়া মেঝের থেকে একটা সিঁড়ি বের হয়ে নিচের দিকে চলে গিয়েছে। তার মানে বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ডে লুকানো ঘর রয়েছে। মুক্তিযুদ্ধের সময় এভাবেই লুকানোর জন্য আন্ডারগ্রাউন্ডে ঘর তৈরি করা হতো। আজ ব্যাপারটা নিজে চোখে দেখল ওরা। টর্চের আলো ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো ওরা দুইজন। মনে ভয় মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি খেলা করছে। নিচে নামতেই বিকট একটা কান্নার শব্দ কানে আসলো। ওদের শির দাঁড়া বেয়ে ভয়ের এক শীতল স্রোত বয়ে গেল। ইকবালের কাঁপতে থাকা হাত থেকে টর্চটা খসে পড়েই যাচ্ছিল। এমন সময় হঠাৎ সেই পৈশাচিক কান্নার আওয়াজ যেন আরো বেশ খানিকটা প্রকট হলো। বেসমেন্টের প্রতিটি দেওয়ালে সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। মনে হচ্ছে এই পিচ কালো অন্ধকারের রাজত্বে ওরা যেন দুই বন্দী আত্মা। হঠাৎই ওদের সামনের অন্ধকার ফুঁড়ে ধীরে ধীরে একটা অবয়ব স্পষ্ট হতে লাগলো। সেই ভীষণ ভয়ঙ্কর মূর্তির সারা গা থেকে যেন আগুন বিচ্ছুরিত হচ্ছে। সে আগুন এখানের নয়, জাহান্নামের। এবার ধীরে ধীরে ওর মুখটা স্পষ্ট হলো। ওহ, সে কি বিভৎস মুখ! এমন মুখ যে ভাষায় বর্ণনা করা দুষ্কর। কালচে সেই মুখে খেলা করছে লোভ, হিংসা আর পাশবিকতা। মাথার ওপর থেকে উঠেছে সুদীর্ঘ তীক্ষ্ণ ধারালো দুটি শিং। মুখের দুপাশ থেকে ঠেলে বেরিয়ে আসা ধারালো সদন্ত আর হাতের লম্বা ধারালো নখ দেখলে মনে হয় ওই আগুন বিজড়িত অবয়ব এখনই ওদেরকে টুকরো টুকরো করে ফেলবে। এই অবয়ব তাদের অপরিচিত নয়, বিভিন্ন জায়গায় এর ছবি দেখেছে। এটা কোনো মানুষ বা জন্তু নয়, স্বয়ং শয়তান। স্বয়ং শয়তান তাদের সামনে উপবিষ্ট হয়েছে। তাহলে এই হলো ইফরিত। এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়া তাদের শরীরকে যেন ফালা ফালা করে বয়ে গেল। সেই সাথে শয়তানের অবয়বটাও যেন নিমেষে মিলিয়ে গেল কোথাও। কান্নার আওয়াজটাও ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। ইকবালদের সামনে আবারও নেমে এলো নিশ্ছিদ্র কালো অন্ধকারের ছায়া। নেশাগ্রস্তের মতো ওরা কতক্ষণ যে ওভাবে দাঁড়িয়েছিল বলা মুশকিল। তবে এমন সময় হঠাৎ একটা শব্দে হুঁশ ফিরল ইকবালের। ওর হাত থেকে খসে পড়া টর্চটা তুলে আলো জ্বালাতেই আদিল বলল, স্যার, চোখের সামনে ওটা কি এসেছিল? ইকবাল ইশারায় ওকে চুপ করতে বলে টর্চ হাতে এগিয়ে গেল। যে ঘরে ওরা দাঁড়িয়েছিল সেটি বেশ বড় আর খালি। একটু দূরে শুধু একটা দরজা চোখে পড়ছে। পাশে আরেকটি ঘর, সেখান থেকেই শব্দটা আসছে।
ওরা অতি সন্তর্পণে পা টিপে টিপে সেদিকেই এগিয়ে গেল। ডান হাতে টর্চের আলোকে বাগিয়ে ধরে বাঁ হাতে দরজাটা খুলতেই চোখের সামনে যা দেখল তা এক কথায় অবিশ্বাস্য। ঘরটা খুলতেই একটা বোটকা গন্ধ এসে ঝাপটা মেরেছে ওদের নাকে। সেই ছোট ঘরটির পুরো দেওয়াল জুড়ে রয়েছে ইফরিতের ছবি, যে মূর্তিটির একটু আগেই আবির্ভাব ঘটেছিল তাদের চোখের সামনে। ঘরের মধ্যে একটি প্রদীপ ধীমে তালে তার ক্ষীণ আলো ছড়িয়ে দিচ্ছে। সেই আলো আধারিতে দেওয়ালে খোদাই করে আঁকা ভয়ঙ্কর শয়তানের ওই ছবি দেখলে বুক কেঁপে ওঠে। ইকবালদের মনে হলো এই ঘরেই হয়তো শয়তানের আরাধনা চলে। মেঝেতে ছড়িয়ে রয়েছে শয়তানের উপাসনার নানান সামগ্রী, কাঁটা কাকের মুন্ডু, সিঁদুরের টাটকা লাল রক্ত এবং মানুষের মাংস। এ কোনো উপাসনা কক্ষ নয়, বরং একে সাক্ষাৎ জাহান্নাম বলা যেতে পারে। আপনারা এসেছেন, আপনাদের অপেক্ষায় করছি আমি। হালিম সাহেবের মেয়ের কি হয়েছিল এটাই জানতে এসেছেন তো? ঘরের পরিবেশ এমনিতেই মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, তার উপর এই অদ্ভুত গলার স্বর মনের ভয়টা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে তুলল। কে আপনি? হ্যাঁ, কি চান? সামনে আসুন, সামনে আসুন বলছি। ইকবালের ভীত কণ্ঠস্বরকে ছাপিয়ে এক হাড় হিম করা হাসির শব্দ পুরো ঘরটিকে কাঁপিয়ে তুলেছে। এবার সাথে সাথে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো এক নরমূর্তি, পুরো উলঙ্গ তার দেহ। সেই ভীষণ মূর্তির শরীরের নানা জায়গায় গভীর ক্ষত, মনে হচ্ছে যেন শরীর থেকে কেউ খাবলা খাবলা মাংস খেয়ে নিয়েছে। শরীরের রং সাদাটে, দেখে মনে হয় এক ফোঁটাও রক্ত তাতে অবশিষ্ট নেই। এদিকে ইকবালদের অবস্থা সঙ্গীন, ভয়ে সারা শরীরের কাঁপুনি যেন কিছুতেই থামছে না। ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি কোনো পিশাচ নই। মুরাদ বাড়ির ছেলে কামাল মুরাদ, আমার ভাই হাসান জিনার স্বামী। ওরাই হালিম সাহেবের মেয়েকে প্রভুর কাছে নিয়ে এসেছিল। অলাদ চক্রের কর্ণধার আমি, আর আমার খোঁজেই আপনারা এসেছেন এখানে। এই কথা শুনে ইকবাল যেন কিছুটা সাহস পেল। কিন্তু কেন করলেন ওই নিষ্পাপ মেয়েটির জীবন নষ্ট? আর কে আপনার প্রভু? সেই ভয়ঙ্কর মূর্তি শুরু করলো তার কাহিনী। আমরা বাংলাদেশের বিখ্যাত মুরাদ পরিবারের সন্তান। আমার বাবা ছিল নামকরা জমিদার। এই জায়গায় আমাদের বংশ পরম্পরায় বসবাস। 7 ভাই ও 2 বোন ছিলাম আমরা। মুক্তিযুদ্ধের সময় আমাদের পুরো পরিবার পাকিস্তান হানাদের বিরুদ্ধে লড়াই করেছিল। মুক্তিযোদ্ধারা গোপনে এই বাড়িতে আশ্রয় নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিত। চলতো প্রশিক্ষণ দেওয়া, জরুরি মিটিং, যুদ্ধের হাতিয়ার মজুদ সহ আরো অনেক গোপন কাজ। কিন্তু সব একদিন শেষ হয়ে গেল। একদিন সব শেষ হয়ে গেল। পাকিস্তানি হানাদাররা আক্রমণ করলো এখানে। ধরা পড়ে গেল সমস্ত মুক্তিযোদ্ধারা। প্রাণ দিতে হলো আমাদের 5 ভাইকে। আমাদের বোনকে উঠিয়ে নিয়ে গেল ওই হানাদাররা। আমি আর হাসান তখন ছোট, কোনো মতে বেঁচে যাই আমরা 2 জন। আর আমাদের গোটা পরিবার আমাদের চোখের সামনেই শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়।
আর এসবের পেছনে ছিল একজন, ওই সাতক্ষীরার শয়তান হালিম, ওই শয়তান জাভেদ হালিম। ওই রাজাকারটার জন্যই পাক বাহিনী খোঁজ পেয়েছিল এই বাড়ির। কিন্তু চমকের আরো বাকি ছিল, আরো। যুদ্ধ শেষ হলে ওই রাজাকার হালিম অর্থের জোরে রাতারাতি হয়ে যায় মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলাদেশে প্রতিপত্তি বিস্তার করে শয়তানটা। আর আমাদের পরিবারের এত আত্মদান সব হারিয়ে যায় ইতিহাসের পাতা থেকে। আমি আর হাসান এরপর থেকেই শপথ নিই, যেভাবেই হোক হালিম সহ সমস্ত অর্থশালী রাজাকারদের শেষ করব আমরা। হ্যাঁ, আমরা বাংলাদেশ ছেড়ে দুইজনে পাড়ি দিই তুর্কিতে। সেখানেই জানতে পারি এই শয়তানের ব্যাপারটা। হ্যাঁ, ধীরে ধীরে আমরা দুই ভাই আল্লাহের পথ ছেড়ে দিয়ে শুরু করি শয়তানের আরাধনা। প্রতিশোধের আগুন সেই আরাধনার শক্তি যোগান দিত। এরপর একদিন সেই জিনকে আমরা বাংলাদেশের মাটিতে নিয়ে আসি, শুরু করি বংশ বিস্তারের কাজ। রাজাকারের পরিবারের মেয়ে বোনদের তুলে এনে ভোগ দিই জিনের কাছে, যাতে ভোগের সন্তান পৃথিবীতে এলে সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে ওই রাজাকারদেরই। হালিমের মেয়ে রুমানাও তো এভাবেই শিকার হয় আমাদের। ওর পেটেও আসে জিনের সন্তান। কিন্তু হালিম নিজের মেয়েকেই মেরে ফেলে, শালা বিশ্বাসঘাতক বেঈমান। কিন্তু বোকাটা জানে না আমরা কবর থেকে রুমানার শরীর বের করে জিনের সন্তানকে 27 দিনের মধ্যেই পৃথিবীর আলো দেখিয়েছি। পৃথিবীর আলো দেখিয়েছি। তিলে তিলে বড় হচ্ছে সেই শয়তান। সঠিক সময় এলে পুরো হালিমের রক্তকে সে শুষে খাবে, শেষ করে দেবে গোটা পরিবারকে। ওই বিশ্বাসঘাতকের বংশের কেউ রেহাই পাবে না জিনের সন্তানের থেকে, কেউ রেহাই পাবে না। নরমূর্তির চোখ দিয়ে আক্রোশের আগুন যেন ঠিকরে বেরিয়ে আসছে। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। কথাগুলো শেষ করেই আচমকা সেই মূর্তি ওর হাতে থাকা একটা লোহার রড নিজের শরীরে ঢুকিয়ে দিল। ইকবালদের রাতে আর ওই বাড়িতে থাকা হলো না। চোখের সামনে এমন সব ভয়াবহ অদ্ভুত ঘটনা দেখে না পালিয়ে উপায় কি? অগত্যা নিজেদের গাড়িতেই রাত কাটাতে হলো ওদের। বাইরে ফের ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। সবই তো জানা গেল ইকবাল সাহেব, এখন কি করবেন? ঢাকায় ফিরে যাবেন নাকি? আদিলের কথার উত্তরে ইকবাল মাথা নেড়ে জবাব দিল, আমাদের কাজ তো সবে শুরু হলো আদিল। ইফরিত জিনের সন্তানদের আমাদের খুঁজে বের করতে হবে হাসান সহ অলাদ চক্রের লোকজনদের, যাতে ওরা আর কোনো নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট না করতে পারে। শুরু হবে কায়ামাত আন্দোলন। শেষ করতে হবে ইফরিত জিনের শক্তি এই বাংলাদেশ থেকে। কই আমার চা কোথায় গিন্নি? সকাল সকাল চা না পেলে মাথা ঠিক থাকে না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ইকবালের। খবরের কাগজটা খুলে ফের আর একবার চায়ের জন্য হাঁক দিতেই যাবে, এমন সময় ওদিক থেকে ভেসে এলো গিন্নির জবাব, আসছি নবাব সাহেব, আসছি। শোনো, আরমানকে স্কুলে পৌঁছে বাজার করে আনবে। এই যে লিস্ট দিয়ে যাচ্ছি, দেখে নিও। 10 বছরের ছেলেকে স্কুলে পৌঁছে বাজার করে ইউনিভার্সিটি যেতে হবে ইকবালকে। অনেক দায়িত্ব তার।
তাই সমস্ত কাজ শুরুর আগে শরীরে একটু আমেজ ভরে নেওয়া দরকার। সেই উদ্দেশ্যে গরম চায়ে আয়েশ করে চুমুক দিয়ে খবরের কাগজে নজর দিতেই একটা বিশেষ খবরে চোখ আটকে গেল তার। সাতক্ষীরা অঞ্চলে খুন। মন দিয়ে পড়ল পুরোটা। এক পরিবারের 4 জনকে কেউ নৃশংসভাবে খুন করেছে। বাড়ির মালিক জাভেদ হালিম ঘটনাস্থলে না থাকায় তিনি বেঁচে গিয়েছেন। তার বদলে ওনার ছেলে, ছেলের বউ, নাতি এবং স্ত্রীকে নির্মমভাবে মেরে রেখে গিয়েছে কেউ। পুলিশ মনে করছে কোনো পশুর কাজ হয়তো, তবে বাড়ির দারোয়ানদের বয়ান অনুযায়ী সেটি করেছে কোনো এক 10-12 বছরের মেয়ে। 10-12 বছরের মেয়ে? মাথাটা ঘুরতে লাগলো ইকবালের। মনে পড়ে যেতে লাগলো 12 বছর আগে মুরাদ বাড়ির ঘটনা। আদিলকে নিয়ে সে গিয়েছিল অলাদ চক্রের রহস্য উদ্ঘাটনে। সাতক্ষীরার মুরাদ বাড়িতে কামাল মুরাদের হুমকি ও তারপর আত্মহত্যা। 12 বছর পর আবার যেন টাটকা হয়ে উঠতে লাগলো স্মৃতিগুলো। সে রাতে তারা মুরাদের বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল হালিম সাহেবের কাছে ওনাকে সাবধান করতে, কিন্তু কোথায় কি? সমস্ত ঘটনা শুনে হালিম সাহেব তো ওদের পাত্তাই দিলেন না, উপরন্তু হেসে উড়িয়ে দিলেন। রুমানার সন্তান বা তার কবরের কথা বললে উনি জানিয়েছিলেন রুমানাকে কাজীর কথা অনুসারে দহন করা হয়েছিল, তাই তার সন্তানের জন্মের কোনো প্রশ্নই ওঠে না। এরপর অনেক বছর ধরে ইকবাল খোঁজ চালিয়ে গিয়েছিল সেই হাসান, মুরাদ আর জিনার। খুঁজেছিল অলাদ চক্রকে, তবে কিছুই পায়নি। অবশেষে হাল ছাড়তে হয়েছিল তাকে। তবে সেই ভয়ঙ্কর স্মৃতি যখন প্রায় ঘোলাটে হয়ে যাওয়ার পথে, তখনই আজ সকালের কাগজে এই খবর যেন সমস্ত কিছুকে আবারও টাটকা করে তুলল। তাহলে ইকবাল যা ভাবছে সেটাই সত্যি। রুমানার সন্তান ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তার মানে সত্যিই কি রয়েছে জিনের বংশধর? এবার সে বদলা নিচ্ছে রাজাকারদের থেকে। ইকবাল চটজলদি উঠে ফোন লাগালো আদিলকে। ইউনিভার্সিটির বাহানা করে আদিল এবং আরও 2 জন ছাত্রকে নিয়ে ইকবাল পৌঁছে গেল সাতক্ষীরা। আবারও সে ফিরে এলো 12 বছর পর এই গ্রামে। এখন গ্রামের অনেক কিছুই বদলে গিয়েছে, কিন্তু এবার সে হালিম সাহেবের কাছে নয়, দেখা করল গ্রামের পুরনো কাজীর সাথে, যিনি রুমানাকে দাফন করার বদলে পুড়িয়ে ফেলেছিলেন। কবরস্থানের লাগোয়া একটি বাড়িতেই থাকেন তিনি। বৃদ্ধ কাজীকে ইকবাল সরকারের লোক বলে পরিচয় দিয়ে কোনো রকম ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করলেন 12 বছর আগের সেই ঘটনার কথা। কাজী সাহেব, আপনি তো হালিম সাহেবের মেয়ের জানাজা করেছিলেন, আগুনে পুড়িয়ে দিয়েছিলেন তার লাশ। হালিম সাহেবের মেয়ের কথা শুনে বৃদ্ধ তো চমকে উঠলেন একেবারে। ভয়ে কাঁপতে লাগলেন তিনি। তবুও বিষয়টাকে যথাসম্ভব লুকিয়ে তিনি বললেন, হ্যাঁ, হাসান সাহেব যা বলেছেন আমিও ঠিক তাই করেছি। মিথ্যে বলে লাভ নেই কাজী সাহেব, আমরা সব জানি। আপনি নষ্ট করেননি সে লাশ, বরং যত্ন করে রেখে দিয়েছিলেন রুমানার শরীরকে। এরপর সেখান থেকেই তার সন্তানের জন্ম হয়েছিল। কি তাই তো? আমাদের কাছে সব প্রমাণ রয়েছে, আপনি পালাতে পারবেন না। বৃদ্ধ কাজী এবার হাল ছেড়ে দিয়ে বললেন, 2 জন লোক ভয় দেখিয়ে আমাকে এই কাজ করতে বাধ্য করেছিল। আমার কিছু করার ছিল না। কারা বাধ্য করেছিল? কাজীর মাথাটা নিচু হয়ে গেল। ধীরে ধীরে বললেন, হাসান, মুরাদ আর আব্দুল নাদিম।
হাসানের নাম শুনে চমকে উঠল ইকবাল। তার সন্দেহই তাহলে ঠিক, জিনের সন্তানকে পালন করছে ওই হাসানই। 12 বছর পর সেইভাবেই বদলা নিল তাহলে। তবে তার বদলা তো এখনো পূর্ণ হয়নি। বেঁচে রয়েছে জাভেদ হালিম, ওকে না মারলে বদলা তো পূর্ণ হবে না। আরও বেশ কিছুক্ষণ কথা চলল, তবে কাজী সাহেব হাসানদের খোঁজ দিতে পারলেন না। ইকবালরা বেরিয়ে পড়ল। তাদের উদ্দেশ্য এখন হালিম সাহেবের বাড়ি। আদিল ব্যস্ত হয়ে বলল, এই হাসানদের কোথায় পাবো বলো তো? এত বছর ধরে খুঁজে বেটাদের খোঁজ মিলল না, এখন কোথায় খুঁজি বলো তো এদের আস্তানা? আর খুঁজতে হবে না ওদের, জাভেদ হালিম সাহেবের বাড়িতেই পাবো জিনের সন্তানের খোঁজ। ওই যে বদলা এখনো পুরো হয়নি ওদের, আর আমার বিশ্বাস আজ রাতে ফের আসবে ওই মেয়েটি হালিম সাহেবকে মারতে, বদলা নিতে। তখনই ধরতে হবে। গ্রামে ফিরে ইকবালরা এলাকার কিছু ছেলেদেরকে নিয়ে একটা দল তৈরি করল। সবাই পালা করে পাহারা দেবে হালিম সাহেবের বাড়ি। যথারীতি পরিকল্পনা মতো দিন রাত ইকবাল এবং তার সেই দল হালিম সাহেবের বাড়ির ওপরে কড়া নজর রাখতে শুরু করল। সকলের হাতেই হাতিয়ার, যে কোনো রকম পরিস্থিতির জন্য তারা সকলেই প্রস্তুত। তবে হালিম সাহেব এ ব্যাপারে কিছুই জানতে পারেননি। ওনার নিজস্ব বাহিনী ছিল বাড়ির ভেতরে পাহারায়। এভাবে কড়া নজরদারির মধ্যে দিয়ে কাটল পরপর 2 দিন। কোথাও কোনো অস্বাভাবিকতার ছাপ নেই। হালিম সাহেবও যথারীতি এখনো নিঃশ্বাস নিয়ে বেড়াচ্ছেন ধরাধামের বুকে। তবে ঘটনাটা ঘটল 3 দিনের মাথায়। পাহারারত 2টি দলকেই সম্পূর্ণরূপে বুড়ো আঙুল দেখিয়ে গভীর রাতের দিকে হালিম সাহেবের বাড়ি থেকে ভেসে এলো রক্ত জল করা ভয়ঙ্কর এক চিৎকার। চমকে উঠল সকলে। চিৎকার শুনে বাড়ির ভিতরে যেতেই দেখা গেল ঘরের মেঝেতে পড়ে রয়েছে জাভেদ হালিমের লাশ। গলা থেকে কেউ যেন মাংস খুবলে নিয়েছে। পাহারায় থাকা হালিমের পাহারাদারদেরও একই অবস্থা। তৎক্ষণাৎ কি মনে হতেই ইকবাল দৌড়ে চলে গেল বাড়ির পিছনে। সেখানে গিয়ে দেখল এক অদ্ভুত দৃশ্য। বাড়ির দেয়াল বেয়ে টিকটিকির মতো নেমে আসছে একটি ছোট্ট মেয়ে। ইকবাল একটা টর্চ জ্বালিয়ে ছুটল তার পিছনে। মেয়েটি যেন কিছু আঁচ করতে পেরেছে, সেও বাড়ালো তার গতি। তবে অপার্থিব সেই শক্তির সাথে ইকবাল কি করে পেরে উঠবে? যেন কোনো শিকারী জানোয়ারের ন্যায় দ্রুত বেগে ছুটে চলেছে সে। ইকবাল প্রাণপণে ছুটেও কিছুতেই তার নাগাল পাচ্ছে না। এভাবেই ক্রমে গ্রামের পথ ছেড়ে সে জঙ্গলের দিকে চলতে লাগলো। ইকবাল হাঁপিয়ে উঠেছে, আর সে পারছে না। ধীরে ধীরে ইকবালের গতি কমতে লাগলো। ওদিকে তার চোখের সামনে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল সেই বাচ্চা মেয়েটি। এমন সময় হঠাৎ পেছনে গাড়ি নিয়ে হাজির হলো আদিল ও গ্রামের কয়েকটি ছেলে। স্যার, উঠে আসুন, উঠে আসুন, গাড়িতে তাড়া করে ধরতে হবে মেয়েটিকে। গাড়িতে উঠে বসল ইকবাল। ছুটে চলল জঙ্গলের দিকে। দ্রুত বেগে ছুটেও মেয়েটির নাগাল পেল না ওরা। সে যেন জঙ্গলের অন্ধকারের মধ্যে কোথায় মিলিয়ে গিয়েছে। কিন্তু ইকবালরা জঙ্গলের গভীরে যেতেই একটা ভাঙা দুর্গ দেখতে পেল। এই স্থানে তো তারা আগে কখনো আসেনি। আজ মেয়েটির পিছু নিতে নিতে হঠাৎ করেই এই দুর্গের সন্ধান পেয়েছে তারা। অত্যন্ত চুপিসারে গাড়িটাকে দূরে একটি গাছের নিচে রেখে দুর্গের ভেতরে প্রবেশ করল ইকবাল এবং তার দলবলেরা। ঢুকে যা দেখল তাতে রীতিমতো অবাক হয়ে গেল তারা। বিগত কয়েক বছর ধরে যার খোঁজ তারা করছে, আজ এমন অদ্ভুতভাবেই সেই জিনিসের দেখা পেয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারেনি ইকবাল। ভাঙা দুর্গের আলো আধারী পরিবেশে চলছে ইফরিত জিনের আরাধনা। দুর্গের চারিদিকে সেই আরাধনাকে ঘিরে যেন এক রাশ চাপ চাপ অন্ধকার কিছুর প্রতীক্ষা করছে।
তার মধ্যেই দেখা গেল হাসান মুরাদ সহ বেশ কয়েকজন গোল করে ঘিরে বসে আছে। ওদের সামনে একটি বিশাল শয়তানের মুখোশ, সেই মুখোশের সামনেই আগুন জ্বালিয়ে বসেছে প্রার্থনায়। কালো কালো আলখাল্লা পড়া লোকগুলো মাথা দুলিয়ে দুলিয়ে কী সব মন্ত্র পড়ে চলেছে। সেই আগুনের আলোই ওগুলোকে এক একটা প্রেত মূর্তির মতো দেখাচ্ছে। সমস্ত দুর্গ জুড়ে একটা অদ্ভুত কর্কর শব্দ। ওদের বিড়বিড় শব্দে মন্ত্রপাঠ আর অপার্থিব শব্দ মিলে মিশে একটা ভয়াল পরিবেশ তৈরি করেছে যেন। আলখাল্লা পড়া মূর্তিগুলোর পাশে শুয়ে রয়েছে অনেকগুলো সদ্যজাত শিশু। বোঝাই যাচ্ছে জিনের সন্তান ওগুলো। ওরা আর থাকতে পারল না। আদিল সহ গ্রামের সমস্ত ছেলেরা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল হাসানদের ওপর। আলখাল্লা পরিহিত মূর্তিগুলি এই হঠাৎ আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না। গ্রামের ছেলেদের হাতের নাগালে পড়ে কচু কাটা হতে লাগলো একে একে। ইকবাল বুঝতে পারল পরিস্থিতি ওর হাতের বাইরে চলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল চারিদিকে। একটু আগের সেই গা ছমছমে পরিবেশটা এখন পাল্টে গিয়ে কসাইখানায় পরিণত হয়েছে। গ্রামের ছেলেরা প্রবল রাগে তলোয়ার দিয়ে মুন্ডু কেটে ফেলল হাসান মুরাদের। চারিদিকে শুধুই মৃত্যুর যন্ত্রণার হাহাকার এবং গ্রামের ছেলেদের পাশবিক উল্লাস। ওই আলো আধারী পরিবেশে হাতে মুখে রক্ত মাখা অবস্থায় গ্রামের ছেলেগুলিকেও যেন সাক্ষাৎ ইফরিত বলেই মনে হচ্ছে। এভাবে একে একে শেষ হতে লাগলো হাসানের সঙ্গী সাথীরাও। সমস্ত ঘটনা অত্যন্ত দ্রুত ঘটে গেল। তবে ইকবালের দৃষ্টি অন্যদিকে। সে হন্যে হয়ে খুঁজে চলেছে সেই বিশেষ বাচ্চা মেয়েটিকে। এদিকে গ্রামের ছেলেগুলো এবার শয়তানের মতো ঝাঁপিয়ে পড়েছে সদ্যজাতদের ওপর। ওরা জিনের সন্তান, তাই এতটুকু মায়া মমতা মনে জায়গা না দিয়ে একের পর এক গলা টিপে খুন করতে লাগলো বাচ্চাগুলোকে। ইকবাল আর এসব সহ্য করতে পারছে না। সে তখনও খুঁজে যাচ্ছে সেই মেয়েটিকে, রুমানার সন্তানকে। ছেলেগুলো এরপর আগুন লাগিয়ে দিল দুর্গের চারিদিকে। পুড়ে ছাই হতে লাগলো সমস্ত কিছু। একটা লাশও আগুনের হাত থেকে বাঁচল না। ওদিকে হিংস্র উন্মত্ততায় মেতে উঠেছে গ্রামের ছেলেরা। আদিল এবং ইকবালের দুইজন ছাত্র মিলে নিথরভাবে দাঁড়িয়ে থাকা ইকবালকে ধরাধরি করে বার করে আনলো আগুনে ধ্বংস হয়ে যাওয়া দুর্গ থেকে। না, সেই মেয়েটির সন্ধান কিন্তু পাওয়া গেল না। হয়তো সে দুর্গের মধ্যেই কোথাও আগুনে ঝলসে গিয়েছে। শয়তানের কারখানা সেই অভিশপ্ত দুর্গকে ধীরে ধীরে গ্রাস করল আর এক শয়তানের পাশবিকতা। কয়েকদিন পরের ঘটনা। ইকবাল সাহেব রাতে একাই বাড়ির ছাদে বসেছিল। বউ আর ছেলে বাপের বাড়ি গিয়েছে, তাই আজ সে বড্ড একা অনুভব করছে। পূর্ণিমার চাঁদের ফুটফুটে আলোয় ইফরিত জিন, হালিম সাহেব, সাতক্ষীরা, সেই রাতের পাশবিক হত্যালীলা সব যেন ধীরে ধীরে মুছে গিয়েছে তার মন থেকে। এখন তার মনে অদ্ভুত এক শান্তি বিরাজ করছে। নিজের দুই চোখ বুঝল সে। তবে সে শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ তার পিছনে কিসের একটা শব্দে সে চমকে উঠল। আশ্চর্য, আজ তো সে একাই বাড়িতে রয়েছে। ওদিকে ছাদে ওঠার আগে সদর দরজাটাও লাগিয়ে দিয়েছিল। তাহলে কি চোর এলো? আজকাল শহরে চোরের উপদ্রব বড্ড বেড়েছে। এসব ভাবতে ভাবতে আবারও একটা ভারী পায়ের শব্দ। মাথার পাশ থেকে একটা ঘামের রেখা নেমে এলো তার। মুহূর্তে মনে পড়ে গেল সাতক্ষীরা জমিদার বাড়ির সেই বর্ষণ মুখর রাতের কথা।
সেই নিস্তব্ধ পুকুর পাড়। অনেকক্ষণ থেকেই তার মনে একটা অস্বস্তি খোঁচা মারছে। আচ্ছা, ব্যস্তময় শহরটা হঠাৎই এমন নিস্তব্ধ হয়ে গেল কি করে? এবার আবারও একটি শব্দ, কিন্তু এবার শব্দের উৎস তার খুব কাছেই। ধীরে ধীরে নিজের অনিচ্ছা সত্ত্বেও ঘাড় ঘোরালো সে। তারপর যা দেখল তাতে ওনার সমস্ত শরীরে যেন তড়িৎ খেলে গেল। চীনের সন্তান হালিম সাহেবের খুনি, সেই বছর 12 মেয়েটা এখন ঠিক তার সামনে দাঁড়িয়ে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। সে পালাতে চাইছে, কিন্তু পা দুটো আজকে বিশ্বাসঘাতকতা করল। এক চুলও নড়ল না তারা। নিজের হা হয়ে যাওয়া মুখ থেকে গোগো শব্দ ছাড়া আর কোনো শব্দই বেরোল না। তার দুটো বিস্ফারিত চোখ দেখে চলেছে মেয়েটির বড় নখ আর বিভৎস মুখ ঠেলে বেরিয়ে আসা দুটি দাঁত ঝলসে উঠছে চাঁদের আলোতে। একটা ধারালো নখ এবার ইকবাল সাহেবের বুক বরাবর নেমে আসার আগে একটা বিকট শব্দ শুনতে পেল সে। তারপর সব নিস্তব্ধ। আপনারা শুনছিলেন সন্দীপ পালের কাহিনী ইফরিত জিন। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের গল্প ভালো লাগলে শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের গল্পের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে হাজির হব আবারও কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।